প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। এসকেএফ অনকোলজি সৌজন্যে সার্ভাইকাল ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে বিশেষ আয়োজন বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে। এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজার হালা। দর্শক, আজকে আমরা কথা বলবো সার্ভাইকাল ক্যান্সার নিয়ে, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে স্টুডিওতে আজ অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর লুবনা মরিয়ম, সহযোগী অধ্যাপক, কনসালটেন্ট, ক্লিনিক্যাল অনকোলজি, আসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ ডক্টর ফাইজার, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার, এবং আমরা শুরুতেই যেমনটি বলছিলাম যে সার্ভাইকাল ক্যান্সার সচেতনতার মাস। একেবারে শুরুতেই আপনার কাছে জানতে চাই, যখন আমরা আমাদের সাধারণ দর্শকদেরকে সচেতন করতে চাই, তখন আসলে এর প্রবণতা, আমরা যদি প্রিভ্যালেন্স নিয়ে কথা বলি, বাংলাদেশে আসলে কত মানুষ সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত আছেন এবং নতুন করে আক্রান্ত হচ্ছেন, এবং একই সাথে যদি পুরো বিশ্বের একটা চিত্র আমাদের সামনে একটু তুলে ধরতেন। সার্ভাইকাল ক্যান্সার তো আসলে খুবই প্রকটভাবে একসময় ছিল। উন্নত বিশ্বে এটা সংখ্যায় এখন কমে এসেছে, কিন্তু অনুন্নত দেশ যেমন বাংলাদেশের মতো দেশগুলোতে কিন্তু সার্ভাইকাল ক্যান্সার মহিলাদের এখনও সেকেন্ড ম্যালিগন্যান্সি 2 নম্বরেই আছে। তার মানে বাংলাদেশের মতো কান্ট্রিগুলোতে এটা প্রাদুর্ভাব অনেক বেশি। বিশ্বে যদি বলি, আমি গত 2020 সালের যে সার্ভে করা হয়েছে, দেখা গিয়েছে 6.5 লাখের মতো মহিলারা ওয়ার্ল্ড ওয়াইড সার্ভাইকাল ক্যান্সারে যুক্ত হয়েছিল, এবং এর মধ্যে কিন্তু সবচেয়ে দুঃখজনক হচ্ছে মোর দ্যান হাফ আসলে তারা মারা গিয়েছে। তার মানে কি, মৃত্যু হার কিন্তু অনেক বেশি। আর বাংলাদেশের কথা যদি আমরা বলি, WHO যে পরিসংখ্যান দেখি আমরা, সেখানে দেখা যাচ্ছে যে সার্ভাইকাল ক্যান্সার প্রতি 1 লাখে আমরা কিন্তু 10 জন মহিলাকে এই আক্রান্ত হিসেবে পেয়ে থাকি, যে সার্ভাইকাল ক্যান্সারে তারা আক্রান্ত হচ্ছে, এবং তার মোর দ্যান 50% মেয়েরা কিন্তু মারা যাচ্ছে। সো সংখ্যাটা কিন্তু খুব কম না। মহিলাদের দ্বিতীয় ক্যান্সারটাই কিন্তু হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার, যেটা আমরা বলছি। যেটা আপনি বলছেন, সংখ্যাটি কিন্তু কম নয়, আমাদের সচেতন হওয়াটা কিন্তু খুবই জরুরি। এখানে একটু জানতে চাই যে কারা বেশি আক্রান্ত হচ্ছেন, এবং যদি আমরা সাবধানে থাকতে চাই কি কি আমাদের মেনে চলতে হবে, এ ব্যাপারে যদি একটু বলতেন। আমার মনে হয় এই জিনিসটাই সবচেয়ে বেশি প্রচার করা উচিত, কারণ প্রতিরোধ হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আমরা চিকিৎসা করব সেটা অনেক পরের বিষয়, তার আগে যদি আমরা প্রিভেন্ট করতে পারি সেটাই আমাদের বড় সাকসেস হবে। আচ্ছা, কারা এই ক্যান্সারের ঝুঁকিতে আছে? সাধারণত যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ তারা কিন্তু এই ক্যান্সারের ঝুঁকিতে আছে। দেখা যাচ্ছে যে 30 থেকে 40, 50 এই বয়সটা খুবই ঝুঁকিপূর্ণ। ম্যাক্সিমাম জরায়ুর মুখের ক্যান্সারটা কিন্তু আমরা এই বয়সেই পেয়ে থাকি। আচ্ছা, কারা এই ক্যান্সারে বেশি রিস্ক? আমরা বলবো যে ক্যান্সারটা আসলে হচ্ছে একটা ভাইরাস দিয়ে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আমাদের বডিতে আসতেই পারে, সেক্সুয়ালি অ্যাক্টিভ হওয়ার পরে আমাদের বডিতে জরায়ুতে এটা হতেই পারে, কিন্তু যাদের বডির ইমিউন সিস্টেম অনেক স্ট্রং তারা কিন্তু এই ভাইরাসটাকে মেরে ফেলে, ক্লিয়ার করে ফেলে। কিন্তু অনেকগুলো কারণে যদি বারবার ইনফেকশন থাকে এবং এই ইনফেকশনটা প্রলংড হয়, তখন কিন্তু আর বডি সেটাকে মারতে পারে না, তখনই ক্যান্সারটার ক্ষত তৈরি হয়ে স্টার্ট হয়, যেটাকে আমরা বলি প্রি ক্যান্সারাস। এখন আমাদের কেন এই ভাইরাসটা বডিতে আসবে? যদি কয়েকটা রিস্ক ফ্যাক্টর আছে। এক হচ্ছে আর্লি ম্যারেজ, যেটাকে আমরা বারবার ডিসকারেজ করছি যে 18 বছরের আগে বিয়ে নয়, এবং বাচ্চা হওয়া, যে আর্লি প্রেগনেন্সি, এটাও কিন্তু একটা বড় রিস্ক ফ্যাক্টর সার্ভাইকাল ক্যান্সারের জন্য। পাশাপাশি যদি মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে, এটা হতে পারে মেয়েটার অথবা তার হাজব্যান্ড, সেও যদি মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে, তাহলে দুজনেই কিন্তু এই ঝুঁকিতে থাকবে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে। তো আমরা যদি এই বিষয়গুলোকে প্রিভেন্ট করতে পারি, যদি আমরা প্রচার করতে পারি যে এই বিষয়গুলো থেকে যদি বিরত হওয়া, তাহলে কিন্তু ক্যান্সারের ঝুঁকিটা অনেকখানি কমে যাবে। আর একটা বিষয় হচ্ছে, লম্বা সময় যদি ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেটা আমরা আছে ওটা ইউজ করা হয় মোর দ্যান 5 ইয়ার্স, সেখানেও দেখা যাচ্ছে যে রিস্ক ফ্যাক্টরটা কিন্তু বেড়ে যাচ্ছে। সো আমাদেরকে এই রিস্ক ফ্যাক্টরগুলো খুব বেশি করে প্রচার করতে হবে। এবং এই বিষয়গুলোকে আসলে কতখানি, যেমন ওসিপির কথা আপনি বলছেন, সেটা আসলে কতখানি কম নেওয়া যায়, এই ব্যাপারগুলো আমাদেরকে আসলে সচেতন করতে হবে এবং প্র্যাকটিসে আনতে হবে। প্রিভেনশন নিয়ে আমরা যখন কথা বলছি, আমরা আসলে রোগ নিয়ে কথা বলবো, তার আগে যেমন আপনি বলছিলেন যে প্রিভেনশনটা বেশি জরুরি। কোন বয়স থেকে আসলে আমাদের রেগুলার চেক আপ করতে হবে? অনেক সময় দেখা যায় যে উপসর্গ বা সাইন সিমটম যা আসে আমরা হয়তো খেয়াল করি না বা বুঝতেও পারি না অনেক সময়। সেক্ষেত্রে আসলে আমাদের কি রেগুলার পরীক্ষা করা উচিত কিনা, অথবা কিভাবে চললে আমরা আর্লি স্টেজে ডায়াগনোসিস করতে পারবো, অথবা
হয়তো ওনার এখনো হয়নি, তারপর উনি সাবধানের জন্য রেগুলার কি মনিটর করবেন কিনা এ ব্যাপারে আপনার কাছে বিস্তারিত জানতে চাই। সার্ভাইকাল ক্যান্সার এমন একটা ক্যান্সার যেটা পুরোপুরিভাবে প্রিভেন্টেবল এবং কিউরেবল, দুটাই কিন্তু, যে অসুখ হওয়ার আগেই আমরা প্রিভেন্ট করতে পারি, অসুখ হয়েও গেল আমরা পুরোপুরি কিওর করতে পারি। আচ্ছা, প্রিভেন্ট করার উপায় তো আমরা বলেছি যে আমরা এই রিস্ক ফ্যাক্টরগুলো সম্পর্কে মানুষকে জানাবো এবং সেটা রিস্ক ফ্যাক্টরগুলো কমাবো। আরেকটাভাবে প্রিভেন্ট করতে পারি বা আর্লি ডায়াগনোসিস করতে পারি, যেটা হলো আমি বলেছিলাম যে ক্যান্সারের আগের পর্যায়ে, যেটা প্রি ক্যান্সারাস যে স্টেজটা আছে, ওই ক্যান্সার স্টেজে যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু তাকে চিকিৎসার মাধ্যমে পুরোপুরিভাবে তাকে আমরা সুস্থ করে রাখতে পারি। এখন সেটা কীভাবে সম্ভব? যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ, বাংলাদেশ সাধারণত 18 পরে বিয়ে হয়ে যায় অনেক বেশি, গ্রামের দিকে যদি আমরা বলি, তো আমাদের বাংলাদেশের মতো কান্ট্রিতে এটা রেকমেন্ডেশন আছে WHO যে 20 বছরের পর থেকে একটা পরীক্ষা আছে, স্ক্রিনিং, যে তার কোনো সিমটম নেই, তার কোনো অসুখ নেই, তার কোনো ডিসচার্জ নেই, কিছুই নেই, কিন্তু তারপরও তাকে রেগুলার একটা চেক আপে থাকতে হবে। যে চেক আপটা করলে আমরা ক্যান্সারটাকে খুব প্রাথমিক পর্যায়ে ধরতে পারবো এবং চিকিৎসা করতে পারবো। সে কী পরীক্ষা? এটা একটা নাম ভায়া টেস্ট, VIA, ভায়া টেস্ট। এটা হচ্ছে একটা অ্যাসিড দেওয়া হয় জরায়ের মুখে, যে অ্যাসিডটা যদি হোয়াইটিশ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে না, সেটা একটা আমাদের উপসর্গের মতো দেখা যাচ্ছে। এছাড়া আরেকটা স্ট্যান্ডার্ড টেস্ট আছে, এটা হচ্ছে প্যাপসমিয়ার টেস্ট। এখন প্যাপসমিয়ার টেস্টটার জন্য অনেক আধুনিক যন্ত্রপাতি লাগে বলে সব জায়গায় এটা পাওয়া যাচ্ছে না, বাট এটা ডিস্ট্রিক্ট লেভেলে, হসপিটাল, টার্সিয়ারি হসপিটাল লেভেলে, ইভেন প্রাইভেট হসপিটালগুলো থেকে প্যাপসমিয়ার কিন্তু পাওয়া যাচ্ছে। রেকমেন্ডেশন হচ্ছে যদি প্যাপসমিয়ার করি তাহলে আমরা এভরি 3 ইয়ার্স আমরা এটা করব। আর যদি নেগেটিভ হয়, এটা নেগেটিভ হলে আমরা একটা ডিএনএ টেস্ট আছে, এটা আমরা বলছি যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ওই ডিএনএ যদি আমরা টেস্ট করতে পারি তাহলে কিন্তু এটা 5 বছর পর্যন্ত আমরা সেফ। যে একবার নেগেটিভ আসলো তার মানে 5 বছর আমার এই পরীক্ষাটা করতে হবে না, আমি সেফ আছি। এভরি 5 ইয়ার্স আমরা এটা করতে পারি এবং এটা 65-এর পরে আমরা কিন্তু এটা বলছে রিস্ক কমে যাচ্ছে, তো আমরা 65-এর পরে আমরা হয়তো এই টেস্টটা না করলেও চলবে। এটা একটা। আর সবচেয়ে বড় প্রিভেনশন আমি বলবো যে ভ্যাকসিনেশন। আমাদের অনেক ক্যান্সার আছে যাদের কোনো ভ্যাকসিন নেই, কিন্তু ফরচুনেটলি যেহেতু এটা একটা ভাইরাস দিয়ে আক্রান্ত হচ্ছে, আমাদের খুবই ফরচুনেট যে এটা একটা ভ্যাকসিন বের হয়েছে এবং সেই ভ্যাকসিনটা 100% কার্যকর। সো আমরা যদি এই ভ্যাকসিনটা দিতে পারি আমাদের মেয়েদেরকে, তাহলে কিন্তু এই ক্যান্সার থেকে প্রিভেন্ট করতে পারবো। এখন এই ভ্যাকসিনটা আমরা কীভাবে দেব? ভ্যাকসিনটা সাধারণত ইয়াং বয়সে দিতে হয়, সেক্সুয়ালি অ্যাক্টিভ হওয়ার আগেই দিতে হয়। 9 বছর থেকে শুরু করে এটা 25 বছর পর্যন্ত দেওয়া যায়। সো যত 9 বছর থেকে 15 বছর এই রেঞ্জে যদি মেয়েরা থাকে তাদেরকে আমরা 2টা ভ্যাকসিন দিতে পারবো, আর যদি 15 পরে চলে যায় তাহলে তার 3টা ভ্যাকসিন লাগবে। এবং এটা দর্শক বা সবাই জানলে খুশি হবে যে বাংলাদেশ সরকার কিন্তু WHO সহযোগিতায় স্কুল গোয়িং বাচ্চাদেরকে, ক্লাস 8-এর বাচ্চাদেরকে কিন্তু এই বছরেই আমরা দেখেছি যে ভ্যাকসিন দেওয়া শুরু করেছে। সো আমরা এটা খুবই চমৎকার একটা নিউজ আমাদের জন্য, যে হয়তো আমরা ভবিষ্যতে ক্যান্সারের, এই জরায়ুর ক্যান্সারের প্রাদুর্ভাব অনেকখানি আমাদের কমে আসবে যেহেতু স্কুলের বাচ্চারা এখনই এটা পেয়ে যাচ্ছে। এখানে আপনি একটু বয়সটা যেটা বলছিলেন যে এটাকে আমরা 25 বছর পর্যন্তই দেবো নাকি তারপরে দেওয়ার সুযোগ থাকে? আচ্ছা, নর্মালি 25 বছর পর্যন্ত রেকমেন্ডেড, তবে তারপরে দেয়া যাবে না তা না, 25 থেকে 45 পর্যন্ত দেয়া যাবে, বাট তার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে যে আসলে দিয়ে তার কোনো লাভ হবে কি না, কারণ তার ক্যান্সারটা আছে কি না, বা এই স্পেয়ারটা আগে করে নিতে হবে, তার যে ডিএনএটা নেই, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ডিএনএ নেই, এটা কনফার্ম হওয়ার পরেই ডক্টরের পরামর্শ অনুযায়ী সে দিতে পারবে। তবে এটা মোস্ট এফেক্টিভ হচ্ছে বিফোর 25 ইয়ার্স। সেটা ছাড়াও যখন কেউ আক্রান্ত হন তখন আসলে কি কি ধরনের উপসর্গ দেখা যায়, আর্লি স্টেজে কি কি ধরনের সাইন সিমটম থাকে, এবং যদি এটা কিছুটা অ্যাডভান্সড হয়ে যায় তখন কি কি সাইন সিমটম থাকে, এই ব্যাপারে যদি বলতেন। যেহেতু এটা খুব ইয়াং বয়সে হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রি মেনোপোজাল অর্থাৎ মাসিক বন্ধ হওয়ার আগের মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি হচ্ছে। তার কি সিমটম হবে? মেইনলি এটা ব্লিডিং, পারভ্যাজানাল ব্লিডিং বলছি আমরা, রক্তক্ষরণ। আচ্ছা, জরায়ুর মুখ থেকে রক্তক্ষরণ হবে। আচ্ছা, কখন হতে পারে? এক হচ্ছে যে স্বামী স্ত্রী মেলামেশার পরে রক্তক্ষরণ হচ্ছে, যেটা নর্মাল হয় না। দ্বিতীয়ত যখন ইন বিটুইন, মানে মাসিক হচ্ছে, মাসিকের শেষ হয়ে গেল, আবার দেখা যাচ্ছে কিছুদিন পরে আবার মাসিক হচ্ছে, তাহলে ইন বিটুইন মেনস্ট্রুয়াল পিরিয়ডের মাঝখানেও তার অনেক মাসিক হচ্ছে বা রক্তক্ষরণ হচ্ছে।
আরেকটা হতে পারে যে মাসিকের সময় অনেক বেশি ব্লিডিং হচ্ছে। এই ব্লিডিংটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট সাইন আমাদের জন্য। এছাড়া অনেক সময় মেয়েরা ইগনোর করে যায় সেটা হচ্ছে ওয়াটারি ফাউল ডিসচার্জ। মেয়েদের নর্মালি ডিসচার্জ হতে পারে, সাদা পানি জাতীয় একটা ক্ষরণ হতে পারে পারভ্যাজাইনালি, কিন্তু এটা যদি কখনো দুর্গন্ধযুক্ত হয়, কখনো যদি এটা খুব পুরুলেট মানে ঘন হয়ে যায়, তখন কিন্তু এটা আর নর্মাল ভাবা যাবে না। তখনই কিন্তু আমাদেরকে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে। আর যদি কখনো দেখা যাচ্ছে মহিলারা তো সেটা একটা প্রাইভেট পার্ট, তাই না? বাংলাদেশের মহিলা আরও বেশি কনজারভেটিভ, শহরের বাইরে যার শিক্ষা হার কম, তারা তো পরিবারের লোকজনের কাছেও এটা বলতে চায় না। সো তারা কিন্তু অনেক অ্যাডভান্স স্টেজে আসে যখন তারা থাকতে পারে না। কী কী সিমটম নিয়ে আসে আমাদের কাছে? মোস্টলি পেইন। যখন তার শরীরে পেইন শুরু হয়, ব্যথা শুরু হয়, তখনই কিন্তু আর থাকতে না পেরে তারা তখন ডক্টরকে বলতে হয় যে আমার এই সমস্যা হচ্ছে। পেইন কোমরের দিকে, কোমরের পায়ের দিকে অনেক পেইন হতে পারে, পেট ফুলে যেতে পারে, এবং দেখা যায় যে যদি কখনো এই ক্যান্সারটা ছড়িয়ে যায়, কোথায় ছড়াতে পারে? ফুসফুসে ছড়াতে পারে, হাড়ে ছড়াতে পারে। তো ওই জায়গায় সিমটমগুলো নিয়ে তারা তখন আমাদের কাছে আসে, যেটা এত অ্যাডভান্স স্টেজে আসলে আসার কথাই না, কারণ সিমটম তো অনেক আগেই দেখা দেয় এটা। সো আমরা আশা করব যে মহিলারা আরও সচেতন হবে, আরও ফ্রিলি তারা সিমটম নিয়ে ডক্টরের কাছে আর্লি আসবে আমাদের কাছে। যখনই কোনো ধরনের উপসর্গ দেখা যাবে তখনই আসতে হবে, এটা নিয়ে আসলে বসে থাকার বা অপেক্ষা কোনো করার সুযোগ নেই। কোনো সুযোগ নেই। যখন একজন রোগী আপনাদের কাছে আসে তখন আসলে কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করে ওনার কোন স্টেজে আছেন এবং কি ধরনের চিকিৎসা ওনার জন্য লাগবে, এই ব্যাপারটা কিভাবে নির্ধারণ করা হয়? প্রথমেই আমরা তো যখন একটা পেশেন্ট পারভ্যাজাইনাল ডিসচার্জ নিয়ে আসলে, এটা অন্য কারণে হতে পারে। সো আই নিড টু ফাইন্ড আউট দ্য রিজন। প্রথমে আমি এক্সাম হিস্ট্রি নেব, তা কেন, কবে থেকে হচ্ছে, কতদিন ধরে হচ্ছে, এবং তারপর আমাকে পরীক্ষা করতে হবে, ক্লিনিক্যাল এক্সামিনেশন যেটা আমরা বলি। পুরো বডি চেক আপ তো করাই আছে, স্পেশালি আমরা জরায়ুটা আমরা দেখি হাত দিয়ে যে আসলে সেখানে কোনো খারাপ কিছু হাতে লাগছে কিনা। যদি সেরকম কিছু থাকে তাহলে তো আমাদের স্প্যাকুলাম আছে, আমাদের ভিজুয়ালাইজ করতে হয় যে জরায়ুটা কীরকম দেখতে। যদি সন্দেহ থাকে তখন আমরা বললাম যে হয় আমরা প্যাপস্মিয়ার করব অথবা আমরা ভায়া করব। তখনও যদি সন্দেহজনক থাকে তখন আমাকে অবশ্যই এটা কনফার্ম করতে হবে যে এটা ক্যান্সার। সেটা কীভাবে করতে পারি? এটা কল্পোস্কোপির মাধ্যমে একটা, মানে কল্পোস্কোপি হচ্ছে একটা ক্যামেরা যেটা ছোট্ট একটা জায়গাকে অনেক বড় করে দেখানো হয়। সো আমরা একদম বড় করে আয়নাতে দেখতে পারি কম্পিউটারে যে কোন জায়গাটাতে আসলে তার ক্ষতটা আছে, এবং সেখান থেকে আমরা বায়োপসি নেওয়া বা ওখান থেকে টিস্যু নিয়ে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি যে আসলে এটা ক্যান্সার কি না অন্য কিছু। সো ক্যান্সারটা কনফার্ম হওয়ার পরে আমাকে তখন স্টেজিংয়ের কথা আসে যে আমরা আসলে ক্যান্সারটা কোন স্টেজে আছে, এবং স্টেজ অনুযায়ী কিন্তু আমাকে ট্রিটমেন্ট দিতে হবে। যদি প্রাথমিক পর্যায়ে হয় অপারেশন করলে হয়ে যাবে, কিন্তু যদি অ্যাডভান্স স্টেজে চলে আসে, অপারেশন যোগ্য না, বড় হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের বিকল্প যে চিকিৎসাগুলো আছে, যেটা কেমো রেডিয়েশনের মাধ্যমেও কিন্তু আমরা এই ক্যান্সারটাকে নির্মূল করতে পারি, অর্থাৎ কিওর করতে পারি। অনেকগুলো কিন্তু আপনি চিকিৎসা পদ্ধতির ব্যাপারে আমাদেরকে বললেন। এই যে কেমো রেডিয়েশন বা অনেক ধরনের, যখন আমরা অনেক রকমের পদ্ধতি একসাথে ব্যবহার করতে হয়, এই বিষয়গুলো আমরা কি পুরো বাংলাদেশে অ্যাভেলেবল আছে কিনা? আমাদের কিন্তু এখনও একটা ধারণা আছে যে আমরা হয়তো বাংলাদেশে চিকিৎসা পাবো না, এই ব্যাপারটা কতখানি সত্য? আচ্ছা, যদি কেমো রেডিয়েশনের কথা বলি বা অথবা অপারেশনের কথাও বলি, এখন কিন্তু সার্জারির ব্যাপার প্রথমে বলি, গাইনি অনকোলজি নামে একটা গাইনি থেকে আলাদা হয়ে একটা স্পেশালাইজ সাবজেক্ট তৈরি হয়েছে, এবং সেখানে প্রচুর ডক্টর হচ্ছে। তারা কিন্তু শুধু ক্যান্সার পেশেন্টগুলো ডিল করে, গাইনির ক্যান্সার পেশেন্টগুলো। সুতরাং যদি অপারেবল হয়, ক্যান্সার অপারেশন কিন্তু অনেক কিছু ফেলতে হয় কিওর হওয়ার জন্য। সো তারা কিন্তু সার্জারি স্পেশালাইজড হয়ে যাচ্ছে। ঢাকার বাইরে অবশ্যই আমাদের বাংলাদেশের চিত্র যদি আপনি দেখেন, সব কিছুই ঢাকার বা শহরের বাইরে একটু লিমিটেশন আছেই, বাট শহরগুলোতে আমি দেখি যে গাইনি অনকোলজিস্ট বলেন বা রেডিয়েশন অনকোলজিস্ট বলেন, আমাদের কিন্তু এখন অ্যাডিকুয়েট বলবো না, কিন্তু আছে। যদি কেউ ট্রিটমেন্টের জন্য সুযোগ মানে যায় ডক্টরদের কাছে, আপনি ডক্টর খুঁজে পাবেন, এবং এই চিকিৎসাগুলো কেমো রেডিয়েশন যেগুলো আছে সেগুলো কিন্তু আছে, সুযোগ আছে, কিন্তু আপনাকে জানতে হবে আপনি কোথায় যাবেন। যেমন আপনি উত্তরবঙ্গের দিকে যান, সিলেটে যান, সেখানেও কিন্তু সব জায়গায় কিন্তু আপনার রেডিয়েশন মেশিন আছে, ডক্টর আছে, কেমোথেরাপি তো দেওয়ার সুযোগ অনেকগুলো সেন্টারে আছে। তো সুযোগ কিন্তু আছে, আপনাকে সুযোগটা কাজে লাগাতে হবে। অনেকখানে আছে। সেক্ষেত্রে আমরা যদি একটু চিকিৎসার খরচের ব্যাপারটা যদি একটু দর্শকদেরকে জানাতে চাই, এ ব্যাপারে যদি একটু বলতেন।
খরচ এখন এটা শুধু সরকারি হাসপাতালে হয় তাহলে একরকম, যদি বেসরকারি হসপিটাল হয় তাহলে অবশ্যই এটা খরচটা বেড়ে যায়। কারণ সব পেশেন্টকে আসলে সরকারি হাসপাতালে অ্যাকোমোডেট করা সম্ভব হয় না, কারণ বাংলাদেশের মানুষ তো অনেক অনেক, এবং বাংলাদেশে আমরা বলি প্রতি বছর প্রায় 1.5 থেকে 2 লাখ পেশেন্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, যাকে সবাইকে আমরা আসলে সরকারি হাসপাতালে দিতে পারবো না। তারপর সরকারি হসপিটালে অবশ্যই সব পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে চিকিৎসা খরচ সব কিছুই অনেক কম। একটা পেশেন্টকে চিকিৎসা করতে গেলে হয়তো 20,000 30,000 টাকার মধ্যে পুরো চিকিৎসা কেমো রেডিয়েশন কমপ্লিট করা সম্ভব সরকারি হসপিটালে। কিন্তু সেটাই আপনি প্রাইভেট হসপিটালে যান, সেখানে আপনি আধুনিক চিকিৎসা পাবেন, কিন্তু খরচটাও সেখানে প্রায় 3 থেকে 4 গুণ বেড়ে যায়। যাদের সুযোগ আছে তারা প্রাইভেট হসপিটালে যায়, যাদের সুযোগ নেই তারা তো সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করতে হয়। সার্ভাইকাল ক্যান্সার নিয়ে যখন আমরা কথা বলছি তখন আসলে আমাদের একটি দিককে আসলে কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই, সেটি হচ্ছে আমাদের দেশের নারীদের মানসিক অবস্থা। এমনিতেই তারা কিছুটা হলেও নিজেদেরকে হয়তো তাদেরকে পরিবেশ বা সমাজ হয়তো কিছুটা হলেও আমরা বলবো যে একটু ছোট করে দেখার একটা টেন্ডেন্সি থাকে, এবং যখন তারা আসলে রোগে আক্রান্ত হন তখন ব্যাপারটি কেমন হয় আপনারা কিভাবে দেখছেন আপনাদের কাছে যে রোগীগুলো আসে, এবং তাদেরকে সাহায্য করার জন্য আমাদের আরও কিছু করার আছে কিনা সামগ্রিকভাবে এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন আপনার অভিজ্ঞতার আলোকে। অভিজ্ঞতা আসলে অনেক কঠিন, অনেক খারাপ এবং অনেক কষ্টের আসলে। আপনি যেগুলো বলেছেন একদমই ঠিক। মেয়েদের তো সমাজে একটু ছোট করে দেখা হয়, কারণ তারা আর্নিং না, 1 নম্বর। তারপর যেহেতু অনেক দায়িত্ব পড়ে যায় তারা, যাই হোক, যখন একটা মেয়ে এরকম ক্যান্সারে আক্রান্ত হয়, প্রথম কথা এটা সমাজে বলতেই চায় না কেউ। কেমন? কারণ কি, তারা মনে করে এটা যদি জানে আশেপাশে মানুষ তাহলে তাদেরকে একঘরে করে দেবে। এই জন্য ও যে ক্যান্সার হয়েছে, আমার কাছে রিসেন্টলি একটা পেশেন্ট এসেছে, তার মার ক্যান্সার হয়েছে, বলতেই চায় না, বলবে না, আপনি এটা কাউকে বলবেন না। কারণ কি, তাদেরকে একঘরে করে দেওয়া হবে এবং সেটা খুব বাজেভাবে দেখা হবে। আর দ্বিতীয়ত যে বলে ছোঁয়াচে রোগ, ক্যান্সার একটা ছোঁয়াচে, যেটা একটা এটা মিথ্যে ভুল একটা ধারণা যে ক্যান্সার ছোঁয়াচে। এটা হলে এক বিছানায় থাকা যাবে না, এক বাথরুম ইউজ করা যাবে না, এক প্লেটে খাওয়া যাবে না, এগুলো সবই কিন্তু একটা ভ্রান্ত ধারণা। সো এগুলোকে আমাদের সমাজে প্রচার করতে হবে। বরং ক্যান্সার হওয়ার সময় আমি মনে করি যে সবচেয়ে বেশি কাছে যাওয়া দরকার, আশেপাশে প্রতিবেশীদের সবচেয়ে বেশি সাপোর্ট দরকার সেই মেয়েটার, যে এরকম একটা কঠিন রোগের আক্রান্ত হয়েছে এবং কঠিন সময় পার করেছে। কারণ কেমো রেডিয়েশন বলি, সার্জারি বলি, সবই কিন্তু কঠিন, অনেক বড় বড় সার্জারি করতে হয়, আর তার কমপ্লিকেশন আছে। সো এই যাত্রাটা কিন্তু সহজ না। সুতরাং এটা আমাদের সবাইকে বলতে হবে যে ওই সময়ে হাতটা আরো শক্ত করে ধরতে হবে এবং তাকে সাপোর্ট দিতে হবে যাতে সে আসলে সুস্থ হওয়ার পথে আরো শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে এই যে সার্ভাইকাল ক্যান্সার এবং তার রোগীদের সম্পর্কে, চিকিৎসা সম্পর্কে এত কিছু জানানোর জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এসকেএফ অনকোলজি সৌজন্যে সার্ভাইকাল ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে বিশেষ আয়োজন বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে, এই আয়োজন আজ এ পর্যন্তই। আশা করছি আমাদের আজকের আলোচনা আপনাদের কোনো না কোনোভাবে উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন এটিএন নিউজ।